বিধানসভা নির্বাচন আসছে। প্রতিবারই নির্বাচন এলে সবচাইতে বেশি প্রতিশ্রুতি দেওয়া হয় আদিবাসী জনজাতি মানুষদের। কিন্তু স্বাধীনতার পর এতগুলো নির্বাচন চলে গিয়েছে, তাদের জীবনে উন্নতি বা সেই প্রতিশ্রুতিগুলো সত্যি হয়ে খুব একটা আসে না। তবুও স্বপ্ন দেখানো হয়, কিন্তু স্বপ্ন কখনো সত্যি হয় না। আমরা অনেক সময় অনেক রাজনৈতিক নেতৃত্বকে প্রশ্ন করি যে এই সমস্যার সমাধান কবে হবে। তারাও বলে ভোটের পরে। কিন্তু সত্যি তাদের জীবনটা সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। তো আমরা আজকে কথা বলবো রাজেশ বাবুর সঙ্গে, যিনি এই আদিবাসী জনজাতি, মূলত উত্তরবঙ্গের একটা বড় অংশের মানুষের সঙ্গে কাজ করছেন। রাজেশবাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। জোহার, নমস্কার সবাইকে। আজকে একটা বিষয়ে বলি, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন মূলত এই অঞ্চলটার, উত্তরবঙ্গের মানুষের জন্য। কলকাতা থেকে উত্তরবঙ্গের দূরত্বটা অনেকটা বেশি। শুধুমাত্র ভৌগোলিক দূরত্বটাই বেশি, নাকি কলকাতার যারা বসে থাকে সিংহাসনে তাদের ইচ্ছেটা অনেকটা কম এই উত্তরবঙ্গের মানুষগুলোর জন্য কাজ করার? সর্বপ্রথম তো আপনার প্রশ্ন করাটা আমি ধন্যবাদ জানাই। আর একটা বলে, সমস্ত কলকাতাবাসীর কোনো ভুল নাই। শুধু আমি বলতে চাই, কলকাতাবাসীর মধ্যে যারা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, সে মুখ্যমন্ত্রী হোক, সে কংগ্রেস শাসিত মুখ্যমন্ত্রী হোক, বা বাম সরকারের মুখ্যমন্ত্রী হোক, বা তৃণমূল শাসনের মুখ্যমন্ত্রী হোক, তারা তো সবাই কলকাতায় থাকে। আসল ওদের মানসিকটা তো হয়ে যাচ্ছে এটা ব্রিটিশদের মতন ভাব। ব্রিটিশরা নিজের বাড়ি বাসা এক জায়গা করে, বাংলো করে, আর যেখানে শ্রমিক বা গুলামরা যেখানে থাকে তারা একটু দূরত্বে থাকে। এই হতে পার্থক্যটা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গটা। রাজনৈতিক মানসিকতা যদি পরিবর্তন না করে আমাদের মুখ্যমন্ত্রীরা, বর্তমান মুখ্যমন্ত্রী বা তৎকালীন বা যারা কেউ নতুন দল যদি ভবিষ্যতে আসতে চায়, তারা যদি মানসিকতা নিজের ঠিক না করে, তাহলে উত্তরবঙ্গ সবসময়ই অবহেলা থেকে যাবে। একটা বিষয় যে উত্তরবঙ্গের মানুষের মূল যে কাজ, তার মধ্যে একটা বড় অংশ চা বাগান নির্ভর। এই চা বাগানের যে যারা শ্রমিক যারা কাজ করে, তার কারণ এই যেহেতু উত্তরবঙ্গের চা, পশ্চিমবঙ্গের চা সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু এখানকার যারা শ্রমিক তাদের জীবন জীবিকা ঠিক কীরকম? এখানকার জীবন জীবিকা খুবই দুঃখকর এবং কষ্টকর। আপনি আলিপুর জেলার যদি আপনি চলে যান, ভুটান লাগোয়া যে চা বাগান অধ্যুষিত এলাকা, যদি মূলত ডুয়ার্সের ইতিহাসটা যদি বলা যায়, সেটা হচ্ছে সেই ইতিহাস অনুযায়ী যদি বলি, তো সেইখান থেকে একটা আলিপুর নতুন সদ্য জেলা হয়েছে। সেখানে যাতায়াতের উপর কোনো কিন্তু ট্রেনের কোনো যোগাযোগ সিস্টেম নাই, ট্রেন মেট্রো কিছু নাই। তেমনি ডুয়ার্স থেকে জলপাইগুড়ি প্রশাসনিক কেন্দ্র, জলপাইগুড়ি দপ্তর সবকিছু রয়েছে, হাসপাতাল থেকে নিয়ে সব দপ্তরই ওইখানে রয়েছে, কিন্তু মানুষের যাতায়াত করার কোনো ট্রেন নাই। রয়েছে চা বাগান। চা বাগানের শ্রমিকদের আজকে দিনে যেইখানে ফাস্টফুড, একটা এক প্লেট মোমো যদি কেউ খায়, সব খাচ্ছে কলকাতার মানুষরা, সাধারণ মানুষও খাচ্ছে, নেতা নেতৃত্বরা খাচ্ছে, 120, 100 বা 120 থেকে আরম্ভ হয়। ওই জায়গাতে আজকে দিনের মজুরি হচ্ছে 220 টাকা শ্রমিকদের। রাজ্য সরকারও বলতেছে, কেন্দ্র সরকারও বলতেছে 250 টাকার হাজিরা আছে, কিন্তু বাস্তবিকে 250 টাকা হাজিরা নয়। বাস্তবিকে তাদের হাজিরাটা হচ্ছে 220 টাকা। 30 টাকা যে টাকাটা হচ্ছে, সেটা হচ্ছে ফ্রিজ বেনিফিট বাবদে কেটে রাখা হচ্ছে। যেটা আজকে চা বাগানের মানুষদের যেটা 15খানা বিষয়ে ফিস বেনিফিট হয়, সেটা 30 টাকা বাবদ ওরা কেটে মালিকরা পরিষেবা প্রদান করে, সেই বাবদ কেটে দেয়। তার দুটাকে যোগ করলে 250 টাকা হয়। তাহলে কংক্রিট কথা বলা হয়, ক্যাশ ইন হ্যান্ড যদি শ্রমিকরা পাচ্ছে মূল টাকা, তাহলে 220 টাকা হয়। তাদের 26 দিনের তাদের বেতন হয়, 26 দিনের ক্যালকুলেশনটা হয়, ওয়েজটা হয়, তারপর বেতনটা পায়। সেও বেতন আজকাল চা বাগান বহু বন্ধ।
সেই বহু চা বাগানে আজকের দিনে দেখা যাচ্ছে তারা 4 মাস ধরে বেতন পাচ্ছে না। তুলসীপাড়া চা বাগান, যেটা মেরিকো গ্রুপ অ্যান্ড কোম্পানি, মেরিকো সম্মিলনী গ্রুপের কোম্পানি চা বাগান আওতাধীন, ওদের আন্ডারে 12খানা চা বাগান রয়েছে, যাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বারে বারে এসে শিলিগুড়িতে এসে বলে গেলেন ইদানিং যে 24খানা চা বাগান খুলে দিয়েছি। ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রীকে আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করছি, 24টা যদি চা বাগান আপনি খুলেছেন, তাহলে আপনি আপনার ডিএম, আপনার জলপাইগুড়ি এসপি, ডিএম, আলিপুরদুয়ার এসপি এবং ডিএম কে জিজ্ঞেস করুন মানুষ প্রত্যেক দিন কেন বিক্ষোভে চা বাগান ফ্যাক্টরি গেটের সামনে অবস্থান বিক্ষোভ করছে, বা কেন থানা ঘেরাও হয়ে আসতেছে, বা কেন ন্যাশনাল হাইওয়ে অবরোধ করার কেন আসতেছে। তারপর বাগরাকোট চা বাগান, চিনচুলা চা বাগান, নিমতি ঝোড়া চা বাগান, রেড উইং চা বাগান ইদানিং খুলেছে বলেছে, আবার কিন্তু বন্ধ হয়ে যাবে। খুব ঢাক ঢোল পিটিয়ে বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবেড়াই, আমবাড়ি চা বাগান আমি খুলে দিচ্ছি। তো মূলত বলতে গেলে আবার একটা মজার গল্প শুনবেন এখন। আমরা কি বলি, যেরকম একটা পাড়াতে মানে ওয়ার্ড ইলেকশন হয়, একটা কাউন্সিলর ইলেকশন আসে, তখন আইসে বলে সব জনপ্রতিনিধির কাছে যায়, হাত জোড় করে বলে আমার পার্টিকে ভোট দিন, আমাকে জিতিয়ে আনুন, আমি পাড়ার সমস্ত কাজ করব। তাই বলে তো নাকি ওকে কাউন্সিলর জিতার পর কোনো জায়গায় দেখেছেন অবস্থান বিক্ষোভ করতে নিজের সরকারের বিরুদ্ধে? দেখেছেন? দেখবেন না কোনোদিন। তৃণমূলের যত কাউন্সিলর আছে কেউ কিন্তু অবস্থান বিক্ষোভ করে না সরকারের বিরুদ্ধে, কেন ওদেরই সরকার, ওদেরই বোর্ড, তো ওরা তো পরিষেবা আইনে করে দিবে। কিন্তু এইখানে সত্তারূঢ় পার্টির যেটা ট্রেড ইউনিয়ন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন 3 দিন ধরে এই মেরিকো চা বাগানের কোম্পানি গেটে তারা অবস্থান বিক্ষোভ করছে, বলছে আমাদেরকে বেতন দিতে হবে, আমাদেরকে বাগান খুলতে হবে, আমাদেরকে রেশন দিতে হবে, এই দাবি নিয়ে তারা অবস্থান বিক্ষোভ করছে। এটা কি? মানুষকে বোকা বানানো যাচ্ছে সরকার। ওরা সরকার যদি পথে বসে অবস্থান বিক্ষোভ করে, তাহলে তো এই সরকারকে প্রথম হচ্ছে ওদের দলের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। প্রথম কথা, পদত্যাগ করার পরেই অবস্থান বিক্ষোভে বসুক না। তাইলে তাইলে না আমরা চিফ সেক্রেটারির কাছ থেকে, গভর্নরের কাছ থেকে আমরা দাবি আদায় আনতে পারবো। আমরা তো যেটা জানি যে মুখ্যমন্ত্রী অল ইন অল, জনপ্রতিনিধি কেন নির্বাচিত করে মানুষরা, কি ওর সমস্যা গিয়ে সমাধান করবে বলে আন্দোলনে বসার জন্য তো করে নাই। কিন্তু চা বাগান মানুষকে ডিপ্রাইভ এবং তাদেরকে বেকুব বা মূর্খ বানাবার জন্য এইসব নাটক এখন চলতেছে ডুয়ার্সে। একটা বিষয় বলি যে শুধু মানে যেমন একটা কলকাতার কথা যেরকম বলছিলাম, যে কলকাতায় যারা রাজনীতি করে, যারা কলকাতা থেকে উত্তরবঙ্গকে দেখে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে কি, উত্তরবঙ্গের যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের মধ্যে অনেকে আদিবাসী পক্ষ থেকেও আসেন নির্বাচিত হয়ে, তারাও কি এই মানুষগুলোর এই সমস্যার কথাগুলোর সমাধানের কোনো পদক্ষেপ করেন? এরা এখানে যতদিন ডুয়ার্সে থাকেন জনপ্রতিনিধি, যেন এমপি, এমএলএ, যে কোনো রাজনৈতিক দল, তারা যখনই মালদাতে ট্রেনে চেপে যখন আসে, কলকাতা থেকে ফিরে আসে, তখন মালদায় পেরোলে তাদের মনে হয় আমি আবার ডুয়ার্সে যাচ্ছি। আবার দিল্লি থেকে যখন এনজেপি ট্রেন নামে বা বাগডোগরা এয়ারপোর্টে ল্যান্ডিং যখন হয়, তখন সাংসদরা ভাবে যে না এখন আমি ডুয়ার্সে যাচ্ছি। বা এখান থেকে যখন ওনারা কাঞ্চনকন্যা চেপে আলিপুরদুয়ার, মাদারিহাট বা বীরপাড়া বা বানারহাট বা মালবাজার থেকে চেপে যায়, তখন মনে হয় এরা আমরা কলকাতা বিধানসভা যাচ্ছি। যখনই আবার সাংসদরা এনজিপি থেকে বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে যখন যাবে দিল্লি, তখন তাদের মনে থাকে কি হ্যাঁ আমি চা বাগানের কথা বল। যে ট্রেনে এবার যে প্লেনে চাপে, তারপর সব কটা ভুলে যায় তারা। তখন তারা নিজে একটা কি হয়ে যায়, ইংরেজের মতন তারাও কলকাতার মতন সাহেব হয়ে যায়। যেরকম কলকাতার মুখ্যমন্ত্রীরা যত হয়েছেন তারা সাহেব বাবু হয়ে থাকেন। ওরা চায় না কোনোদিন এই কলোনিক্যাল এলাকা, যে ব্রিটিশরা যে এত সুন্দর একটা ইন্ডাস্ট্রি করে গেছে, এটাকে যদি বাঁচাবো আর এখানকার মানুষকে পরিষেবা দেবো, সেই কোনো পরিকল্পনা আজ অব্দি কোনো গভর্নমেন্ট করেনি। যদি করতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের একটা চা মন্ত্রণালয় থাকতো, একটা টি মিনিস্ট্রি থাকতো। কিন্তু টি মিনিস্ট্রি আজও অব্দি হয়নি। একটা টি কি বলে ওই ওয়েজেস বোর্ড বানায়, মুখ্যমন্ত্রী নিজেই কাকে কাকে চেয়ারম্যান মেম্বার কি কি করে দেয়, ওই 10 বছর ধরে সে করে যাচ্ছে। অথচ কোনো শ্রমিকরা ন্যূনতম মজুরি বোর্ড তৈরি করে, কিন্তু কেউ এখন ন্যূনতম মজুরি পাচ্ছে না। এই সাংসদের কথা যেটা বলছেন, এরা কলকাতা গিয়ে না এদের মুখ কান শুকিয়ে যায়, এত ভয়ে থাকে এরা।
একমাত্র আমি ছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে হটটক করতে পারতাম। এখনো হটটক করি আমি, সেই মুখ্যমন্ত্রী হোক, সেই এলওপি মানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী হোক, যখন দলে থাকাকালীনে আমি শুভেন্দু অধিকারীকে 2-3 বার আমি আটকেছিলাম। কেন? তার আটকানোর পিছনে আমার উদ্দেশ্য নয় তাকে ফিজিক্যাল অ্যাসেল্ট করা বা তাকে অপমান করা, তাকে তার দায়িত্বটা বুঝিয়ে দিতে চাচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের জন্য তোমরা কি করতেছো অপোজিশনে থাকে। মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনারা বিভিন্ন সময় আপনারা আমাকে সরব হতে দেখেছেন। কিছুদিন আগে নাগারগাটাতে এই 5 নভেম্বরে বিধ্বংস 5 অক্টোবরে বিধ্বংস একটা বন্যা হলো, এখানে হয়েছে তো। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, কলকাতায় যদি এরকম বন্যা হলে উনি হেলিকপ্টার থেকে রেস্কিউ করতেন মানুষকে, বা এনডিআরএফ টিমটাও রেস্কিউ করতে। কিন্তু এইখানে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কোনো হেলিকপ্টার এসে কোনো মানুষকে রেস্কিউ করে নেই, কোনো প্রপার্টি বা সম্পত্তিকে কোনো মানুষের কোনো রেস্কিউ করে নেই। উনি এসছিলেন, কিন্তু নাগারাঘাটা একটা সুরক্ষিত একটা বাজারের মতন জায়গাতে ন্যাশনাল হাইওয়েতে এসে উনি ফিরে চলে যান। আমি একটা সংবাদের মাধ্যমে আমি সরব হই যে এইবার 26-এ যদি কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক দল, কোনো পার্টির লোক যদি ভোট চেতে আসলে হেলিকপ্টারে, তা আমরা বলছিলাম ইট পাটকল দিয়ে আমরা ওই হেলিকপ্টারকে আমরা ছুঁড়ে মারবো, ওই বাটুল দিয়ে আমরা মারবো। আমরা তো আদিবাসী সম্প্রদায়, আমরা ইট পাটকল ছুড়লে একদম হেলিকপ্টার পাখায় ডানা কিন্তু লাগবেই, আর ওই বাটুল দিয়ে মারলে একদম সেম ওই হেলিকপ্টারের গ্লাস আমরা ভেঙে দিতে পারি। আমি এই কথাটা বলেছিলাম, তখন মুখ্যমন্ত্রী আবার পুনরায় দ্বিতীয়বারের জন্য বামনডাঙ্গা চা বাগানে যায়। তো এইরকম এক লোককে দরকার জনসাধারণ জন্য, এলাকা ভিত্তিক ডেভেলপমেন্টের জন্য, চা শ্রমিকদের জন্য, আদিবাসীদের বলার জন্য, রাজবংশীদের বলার জন্য, গোর্খাদের বলার জন্য, মুসলিমদের বলার জন্য, বাঙালিদের বলার জন্য। আজকে আপনাদেরকে বলছি, এখানে বাঙালিরও ডিপ্রাইড আছে। কেন? বাঙালিরা পূর্বকাল থেকে শিক্ষিত মানে বংশের মানুষরা, তাদেরকে আজকে পড়তে গেলে কোথায় যেতে হবে? শিলিগুড়ি নাহলে কলকাতা। চিকিৎসা করাইতে গেলে কোথায় যেতে হবে? কলকাতা। তাহলে বাঙালি মানুষরা কি ডিপ্রাইড নেই? আজকে না তো এখানে ট্রেনের কোনো পরিষেবা নাই। ট্রেনে যে যাবে মানুষ, একটা কাঞ্চনকন্যা আছে ডুয়ার্স থেকে কলকাতা যাওয়ার জন্য, তার জন্য মানুষ টিকিট পায় না। জেনারেল মানে টয়লেটে, জেনারেল বগিতে টয়লেটে বসে যে কলকাতা যাব, সেইটুকু স্পেস জায়গা থাকে না। এই অবস্থাতে, এমন অবস্থাতে আমরা ডুয়ার্সে আমরা আছি, কেউ দৃষ্টি আকর্ষণ করে না। এর থেকে এই যে সমস্যা, এই সমস্যা থেকে মুক্তির উপায়টা কি? একটা মুক্তির উপায় আছে, হয় ডুয়ার্সকে আলাদা একটা ডেভেলপমেন্ট বোর্ড বা উত্তরবঙ্গকে নিয়ে একটা আলাদা চিন্তা ভাবনা প্রশাসনিক দিক দিয়ে করা উচিত। কেন? কলকাতার মুখ্যমন্ত্রীরা তারা কলকাতা শহর ছেড়ে তারা আসতে চাচ্ছে না, তারা এদিকে নজর দিতে পারতেছেন। তাহলে কেন মানুষকে কেন ডিপ্রাইড করে, মানুষকে কেন কষ্ট দিয়ে আপনারা সুখে থাকতে চাচ্ছেন? আজকে তাদের ফান্ডামেন্টাল রাইট আছে, সে জনজাতিদের, রাজবংশী, আদিবাসী, মুসলিম, বেঙ্গলি, মারওয়াড়িদের বিভিন্ন সম্প্রদায়ের ভাষাভাষীর মানুষ আছে, তাদেরও তো পরিষেবা পাওয়ার দরকার। একটা কথা বলি আপনাদেরকে, বলেন তো, আমরা দেখি কলকাতায় আমরা রোডে, ফ্লাইওভারে, মেট্রো সব চলতে আমরা দেখেছি। মানুষের জন্য একটা 5-5 মিনিট, 10-10 মিনিটের মেট্রো আছে। এবার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য হুগলি তল দিয়ে, নদীর তল দিয়ে, জলের ভেতর দিয়ে মেট্রো করে দেওয়া হলো। আমাদের তো এখানে রোডেও গাড়ি চলে না, রোডেও আমরা বাস পাই না। শিলিগুড়ি 5টা পর থেকে কোনো পরিষেবা নাই যে আপনি ডুয়ার্সে আসবেন। ট্রেনের সেম অবস্থা। তাইলে আপনারা যদি দায়িত্ব ভাগ নিতে পারতেছেন না, তাহলে প্রশাসনিক ভাগ দিয়ে উত্তরবঙ্গকে একটা চিন্তা ভাবনা করে এটা আলাদা করে দেন, যাতে এখানকার যারা থাকবে তারা এই এলাকাটাকে নিয়ে ডেভেলপমেন্ট করবেন। আর এটাও বলে দিচ্ছি, আজকে দার্জিলিং কেন অশান্ত হয়, দার্জিলিং মানুষের কেন ক্ষিপ্ত হয়, অশান্ত হয় না? সেখানে পানীয় জলের ব্যবস্থা না, সেখানকার গ্রামগঞ্জে চা বাগানে মানুষদের সুবিধা কিছু নাই, এই কারণে তারা আলাদা রাজ্যে চাচ্ছে। তেমনি হচ্ছে আপনাদের রাজবংশীরা, কামতাপুরীরা, যাদের কোচরা, তারা কেন আলাদা রাজ্যে দাবি করছে? যদি সুবিধে যদি দিত সরকার,
সে কংগ্রেস সরকার হোক বা বামপন্থী সরকার হোক বা বর্তমান শাসিত তৃণমূল সরকার হোক, এরা যদি মানুষকে সঠিকভাবে মানে পরিষেবা দিত, সুবিধে দিত, তাহলে কেউ আলাদা রাজ্যে কথা বলতো না। আজকে কলকাতার লোক তো আলাদা রাজ্যে কথা বলে না কেন? জানে একটা কুকুর মরলে তাদের জন্য অ্যাম্বুলেন্স চলে আসবে, কিন্তু এই ডুয়ার্সে মানুষ মরলেও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। এখানে নিত্য প্রতিদিন মানুষ কুপোষণে, অনাহারে, রোগে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। অল্প আয় 220 টাকাতে, যদি আমি আপনাদের চ্যানেলে রিকোয়েস্ট করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যত এলওপি এবং যত বিপক্ষের নেতা আছেন, যারা সত্তাসীন নেতারা আছেন বা বিধায়ক, সাংসদ, মন্ত্রী রয়েছেন, আপনার বাড়িতে আপনারা নিশ্চয়ই কারো কোনো না কোনো পরিচিকার কাজ করতে রাখেন। আপনারা ওদেরকে 220 টাকা দিয়ে আপনার কাজ করে দেখান, আপনার বাড়ির কাজ, তাইলে আমরাও মানিয়ে নেব। আপনারা ন্যায় বিচার করছেন। আপনারা এরকম ভাগাভাগি করছেন কেন? এই অবিচারটা কেন আমাদের সাথে? এই চা বাগান শ্রমিকদের, এদের কি ভুলটা? এদের চা পাতা দিয়ে তো আপনাদের রেভিনিউ বাড়ছে, গভর্নমেন্টের ফরেন কারেন্সি মানে মানে আপনারা আয় করতে পারছেন। তারপর এখানে টিম্বার প্রচুর রেভিনিউ আসতেছে। ট্যুরিস্ট স্পট প্রচুর আছে, ট্যুরিস্টরা আজকে এখানে বেড়াইতে আসতেছেন, কিন্তু ট্যুরিস্টও ধরুন নিরাপত্তার ব্যাপার আছে, ট্যুরিস্টরাও সঠিকভাবে এখানে যাতায়াত করতে পারতেছে না কেন? কমিউনিকেশন খুব জিরো। এই বিভিন্ন সমস্যা রয়েছে এখানে। মানুষরা এমন দিনও আসতে পারে যেরকম নেপালে একটা বড় বিক্ষোভ, বড় একটা বিদ্রোহ হলো, সেরকম উত্তরবঙ্গ জুড়েও সেই বিদ্রোহের অপেক্ষায় রয়েছে। উত্তরবঙ্গকে যে আলাদা রাজ্য করার যে দাবি, যদি আলাদা রাজ্য করা হয় তাহলে কি সমস্যার সমাধান হবে? যখন মানে অখণ্ড পশ্চিমবঙ্গ সমস্যা সমাধান করতে পারতেছে না, আমাদের প্রশাসনিক সুবিধা বসানোর কাজ করতে ব্যর্থ, উত্তরকন্যা খুলেছে, একদিন সব সামাজিক, সব কলকাতার মানুষরা, বুদ্ধিজীবীরা আইসে উত্তরকন্যা, যেটা দ্বিতীয় নবান্ন বলা হয়, সেখানে গিয়ে দেখেন তো কটা নবান্ন, কটা অফিসার বসে। কয়েকদিন মুখ্যমন্ত্রী এখানে আইসে বসে, কোন দপ্তরের মুখ্যমন্ত্রীরা আইসে বসেন যে মানুষ উত্তরকন্যা গিয়ে নিজের অভিযোগ বা দাবি আদায়ের জন্য তাই সেখানে একটা অ্যাপ্লিকেশন ড্রাফট করবে। সব তো নবান্ন কলকাতা থেকে। তাহলে দ্বিতীয় নবান্ন বললে ঘোষণা করলেন কেন? এর পিছনে তো লজিক আছে। কেন আমরা পারতেছি না উত্তরবঙ্গ সামাল দিতে? কিন্তু আবার সে উত্তরকন্যাকে ফুল প্লেস দপ্তরও দিচ্ছে না। উত্তরবঙ্গ শুধু একটা এখন কি হয়েছে, ট্যুরিস্টদের বেড়ানোর জায়গা, এবং ওই কি বলে আপনাদের একটা স্টারডাম গভর্নমেন্টের, আমি উত্তরকন্যা একটা আমরা করে দিয়েছি, সেইখানে মানুষ একটা নতুন দ্বিতীয় সচিবালয় বলা হচ্ছে, শুধু রাজনীতিক একটা নাম, ফেম পাওয়ার জন্য। পরিষেবা যদি পায় তাহলে আমি কলকাতা যাব কেন? আজকে আমরা যে কোনো একটা মেমোরেন্ডাম দিতে গেলে নবান্না যেতে হয়, নবান্না পাঠাতে হয়, অ্যাড্রেস আমাকে নবান্না করতে হয়। আমাদের উত্তরকন্যাতে কিচ্ছু নাই। তো এই কারণে ওনারা পারতেছে না, এই কারণে উত্তরবঙ্গকে ওনারাই আলাদা করে দিলে খুব ভালো হয়। আমরা বাঁচি, এখানকার মানুষ, আমরা উপকৃত হব। আমরা আজকে আজকে একটা কথা বলি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যদি উত্তরবঙ্গ আলাদা করে দেয়, তৃণমূলই পার্টি গেইন করবে এখানে। কেন করবে? যে সরকার যদি মানুষের সুবিধার জন্য কাজ করবে তাকে তো মানুষ সমর্থন করবে। যদি বিজেপিও যদি আজকে যেরকম জম্মু কাশ্মীরের লাদাখকে নিয়ে করেছে, ওই রকম যদি করে দেয়, পুরা উত্তরবঙ্গ বিজেপির ভক্ত হয়ে যাবে, বিজেপি সমর্থকগণ হয়ে যাবে। কিন্তু করতে হবে, শুধু মানুষকে দেখিয়ে, লোভ দেখিয়ে হবে না, করতে হবে কাজটা। উত্তরবঙ্গ বামফ্রন্টের শাসন দেখেছে, উত্তরবঙ্গ তৃণমূলের শাসন দেখেছে। বিজেপির এখান থেকে অনেক প্রতিনিধি তারা লোকসভা হোক কিংবা বিধানসভায় তারা গিয়েছেন। এখনো পর্যন্ত কি মনে হয় যে কোন রাজনৈতিক দল উত্তরবঙ্গের জন্য বেশি চিন্তা ভাবনা করছে? দেখেন, আমি তো প্রথম থেকে বলছি আপনার ইন্টারভিউতে, কংগ্রেসও উত্তরবঙ্গ যেন কিছু করেনি, বামপন্থীরা শুধু কমরেড বলেই গেছে, আর উত্তরবঙ্গকে কোনো মতনই তারা কোনো সুবিধা দিতে পারেনি। আর সে কারণে বামপন্থীদেরকে উৎখাত করতে মানুষ কি করলো, টিএমসিকে নিয়ে আসলো। এবার মানুষ মানে ভাবছিলেন যে উত্তরবঙ্গের এখন একটু কিছু ভালো হবে, কিন্তু সেই জায়গায় মানুষ বুঝতে পারেছে টিএমসিও এখন
আমাদের জন্য কিছু করবে না। এই কারণে বিজেপির অনেক উত্তরবঙ্গতে এমএলএরা, বিধায়করা, সাংসদরা আছে, ওদেরও 3 বছর 3 টাইমস হয়ে গেছে, ওরাও কিছু করতেছে, কেন্দ্র থেকে কিছু করে দিতে আনিয়ে দিতে পারতেছে না। এইখানে এখন মানুষ যদি 26-এ ইলেকশনে উত্তরবঙ্গ জুড়ে যদি রাজবংশীরা, মুসলিমরা, বেঙ্গলিরা, মারবাড়ি, বিহারি, গোর্খা, আদিবাসীরা যদি ভাবে একটা তৃতীয় বিকল্প করলে, তাহলে তৃতীয় বিকল্প যদি কোনো ভাবে কোনো নতুন রাজনৈতিক সংগঠন যদি তৈরি করে যদি লড়াই ময়দানে নামবে, এই তৃতীয় বিকল্প কিন্তু জ্ঞান করে যাবে। এখানে বিজেপিও পারবে না জিততে, টিএমসিও পারবে না জিততে, বাম আর কংগ্রেসের তো কথা তো দূরের বাদ দিয়ে দিন, ওরা কোথাও ধাপেও টিকবে না, গায়ের কাছেও তারা খুঁজে পাওয়া যাবে না। এই তৃতীয় বিকল্প কিন্তু খুব শীঘ্রই এখানে আমরা করব, কিন্তু 26-এ একটা বড় একটা চমক হবে, সে পাহাড়ে হবে, ডুয়ার্সে হবে, অন্তত এর প্রভাব, তৃতীয় বিকল্প প্রভাব নাই না করে 30খানা সিটে পড়বে। আজকে আপনার চ্যানেলে প্রথম এটা হিডেন আমার বক্তব্যটি কিন্তু বলে দিয়েছি। সেরকম আমাকে সব রাজনৈতিক দলই অফার করতেছে, সে সিপিএমও করতেছে, কংগ্রেসও করতেছে, বিজেপিও করছে, মানে তৃণমূল সরকারও করতেছে, তৃণমূল পার্টিও করছে। কিন্তু আমার একটাই বক্তব্য, আমার নিজস্ব কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, আদিবাসীদের জন্য 6ম তফসিল যদি করে দেয়, আমি কালকে কলকাতা গিয়ে তাদের কলেজে আমি সমর্থন করে দিব। কিন্তু আমাকে যেরকম দার্জিলিংয়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম করে আছে, অটোনমাস কাউন্সিল, ওই ধারে আমার ডুয়ার্স এবং তারাইকে মিলিয়ে যদি 6ম তফসিল করে দেয়, কেন্দ্র সরকার হোক বর্তমান রাজ্য সরকার, তাহলে তাদের পক্ষে আমার নীতিগত আমার একটা দায়িত্ব থাকে, ওরা আমার কাজ করছে, আমি তাদেরকে সমর্থন করব। গিভ অ্যান্ড টেক, ওই পার্টি এমএলএ, ওই পার্টি এমপি হওয়ার এটা গিভ অ্যান্ড টেক পলিসি আমার মধ্যে নাই। আমার জনগণের, আমার কনস্টিটিউশন রাইটস যদি দেয়, তাহলে রাজেশ লাকড়া আপনাদের সাথে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কলকাতা থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা বরাবরই একটু কম থাকে, কিন্তু উত্তরবঙ্গের মানুষের মধ্যে প্রতি মুহূর্তে উত্তাপ বাড়ছে। তার কারণ অনেক কিছু রয়েছে। বিভিন্ন সময় উত্তরবঙ্গে থেকে যে আওয়াজটা ওঠে, তাদের বঞ্চনার, তাদের কষ্টের, তাদের দুঃখের, 26-এর নির্বাচনে তার প্রতিফলন কতটা ঘটে, অবশ্যই সেদিকে নজর থাকবে।